2024-এ একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে। আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো। দর্শক, শেখ হাসিনা কিন্তু বাটে পড়ে এবার কিন্তু এরকম কথাবার্তা বলছেন। এবার নতুন একটি কনফারেন্স করলেন, সেই কনফারেন্সের মধ্যে এই কথা বললেন এবং এর প্রেক্ষিতে হাসনাত, সার্জিস থেকে শুরু করে সবাই তার বিরুদ্ধে কথা বলা শুরু করছেন এবং তার অবস্থা শেষ করে ছাড়বেন না। এই কথা শোনার পর একটা কনফারেন্স তৈরি করলেন, সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আর এই কনফারেন্স কিন্তু এখন পর্যন্ত কেউ দেখে নাই, আর সেই কনফারেন্স আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আজকে দেখাবো। তাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে। শেখ হাসিনা কি প্ল্যান করলেন এই কনফারেন্সে এবং তিনি কি বললেন, জাস্ট আপনারা শুনলেই বুঝতে পারবেন। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। চলুন আমরা সরাসরি এখন সেই ভিডিওতে যাব। এই ভিডিওটি দেখুন। 2024 সাল, এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশকে বাহিনীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরবার, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আর এই থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে পুলিশ হত্যা করেছে। কাজে বর্তমান যারা শাহাদাত বরণ করেছে, যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ বাহিনী সহ আনসার, বিডিপি যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমি জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাই। 15 আগস্ট বাঙালির জীবন একটা কলঙ্কময় অধ্যায়। সেদিন হারিয়েছে আমি আমার বাবা, মা, ভাই সকলকে। আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার 3 ভাই কামাল, জামাল, রাসেল, কামাল জামালের নগর পরিণত সুলতানা রোজি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা আমাদের শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুল রব সানিয়াবাদ, তার 13 বছর মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, 10 বছরের ছেলে আরিফ, তার ভ্রাতুষ পুত্র ভাগ্নে সহ 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়ে বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে আমাদের প্রবাসী বাঙালিদের অবদান রয়েছে। সে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতির-পিতাকে মুক্ত করা থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং সেই 2007 সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার, সে সময়ও আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে আছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে।
আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস। সেই সময় ওই নিজামী, মুজাহিদ থেকে শুরু করে এরা তো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশকে মেধা শূন্য করার একটা চেষ্টা করা হয়েছিল সেই সময়। একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের গণহত্যা, আর সেই সাথে সাথে এই অলবদ রাজাকার আল-শামস বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা, অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা সেই ডিসেম্বর মাসের 14 তারিখ মানে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কয়েক শত বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে। আমি তাদেরও আত্মা শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি। আমরা আওয়ামী লীগ 75 সালের পর 21 বছর পরে আমরা সরকার গঠন করি, জনগণের সেবা করি। 2008-এর নির্বাচনে আমরা জয়ী হই। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ শুরু করি, যার ফলে এদেশের জনগণ 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হলো 2024-এ সরকার গঠন করার পর আমরা সব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উন্নয়ন একটা স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ছিল। সেই স্বল্পোন্নত দেশকেই আওয়ামী লীগ সরকার গঠন করার পর 2009 সাল থেকে 24 সাল এই সময়ের মধ্যে, বিশেষ করে 2021 সালে 20 সালে যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করি, 21 সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, সেই সময় বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত করি। অর্থাৎ যেখানে বাংলাদেশ যেখানে জাতির পিতা বাংলাদেশকে রেখে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা জাতির পিতার আদর্শ ধারণ করে তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই, জনগণের মৌলিক চাহিদা পূরণ করি, দারিদ্রের হার 41 ভাগ থেকে 18.7 ভাগে নামিয়ে আনি, হত দরিদ্র যা 25.1 ভাগ ছিল সেটা আমরা 5.6 ভাগে নামিয়ে আনি। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ সম্পূর্ণভাবে অতি দারিদ্র মুক্ত হবে, আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করি। প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি, দরিদ্র মানুষের জন্য বিনা পয়সা খাদ্য বিতরণ, মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য, এখন নিম্নবিত্তদের জন্য 15 টাকায় চাল, আর মধ্যবিত্ত বা স্বল্প আয়ের তাদের জন্য 30 টাকা চাল যাতে কিনতে পারে এবং ডাল, তেল, লবণ সহ কিনতে পারে। 1 কোটি পারিবারিক কার্ড আমরা তৈরি করে দিই টিসিবির মাধ্যমে, যাতে যারা ফিক্সড ইনকাম গ্রুপ, সীমিত আয়ের মধ্যে দিয়ে চলতে হয়, তাদের জন্য এই দ্রব্যমূল্যের উচ্চ মূল্যে তারা যেন কোনো মতে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের লক্ষ্যই ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই। বাংলাদেশের 58টা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়, সেখানে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন ছিল না, আর বাকিগুলো করে দেওয়ার কাজ চলমান ছিল। আমরা এই বছরেই বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম,
কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরমভাবে একটা চক্রান্ত শুরু হয়। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে, বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়ে গেছিল। কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে? আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে যেটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। ওই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল। তার চক্রান্ত 1, 2, 3 অর্থাৎ ABC, এইভাবেই ডি, এইভাবেই তার পরিকল্পনা করা। প্রথমে আন্দোলন সে সফল করলো, এরপর সব জ্বালা পোড়াও। জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ওই ছবিটুকু তো আমরা 2 বোন পেয়েছিলাম, আমরা তো ভোগের জন্য নেইনি, জনগণকে এই সম্পদ দান করেছিলাম। সেই বঙ্গবন্ধু ভবন, স্মৃতি জাদুঘর আগুন পড়ায় একসাথে, ওই লাইনে 9টা বাড়ি পড়ায়, 4টা মানুষ পড়ে মারা যায়। খালি এখানেই না, সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা। সেই মেট্রো, ওই ইউনূসের একজন সমন্বয়ক সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। তো পুলিশ হত্যা এবং মেট্রো রেল আগুন দেওয়া, অর্থাৎ শুধু মেট্রো রেল নয়, যে কটা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, বিটিভি থেকে শুরু করে আমাদের সেতু ভবন, সড়ক ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন, সবই তাদের ওই পরিকল্পনার অংশ। এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি নরসিংদীতে আপনারা দেখেছেন, জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি, জঙ্গি, সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, ইউনূস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে, মুক্ত করেছে। এমনকি 21 আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে। হলিউডিজনে যেখানে জঙ্গি হামলা হয়, আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি, কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে। সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল, সাজাপ্রাপ্ত, তাদেরকেও মুক্ত করে দেয়। মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না। আর দেখা যাচ্ছে যে শুধু আগুন দিয়ে পোড়াচ্ছে না, বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপরে অগ্নিসংযোগ করা, সংসদ ভবনে আক্রমণ, সেখানে ভাঙচুর করা, চিফ জাস্টিস তাকে অপমান করে, লাঠি সোটা নিয়ে তাকে অপমান করে তাকে পদত্যাগে বাধ্য করা, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে। আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না, আমাদের যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, 300 সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, চাকরিচ্যুত, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, এখন প্রায় শত সাংবাদিক গ্রেপ্তার, বন্দী। আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী, প্রায় 4-5 হাজার নেতা কর্মী তাদেরকে হত্যা করেছে, আহত করেছে। পুলিশ 3000-এর মতো পুলিশ পুলিশকে হত্যা করেছে। আনসার 40 জন আনসারের কোনো খবরই নাই, তাদের গুম হয়ে গেছে, তারা আর বাড়ি ঘরে আসতে পারে না, জানেও না তারা কোথায় আছে। তাদেরকে মেরে
তাদেরকে লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে। ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এত হত্যা মামলা হয় কিনা। আমার নিজের একার বিরুদ্ধেই তো বোধহয় 250 মামলা, তাও আবার হত্যা মামলাই অধিকাংশ। একদিকে হত্যা মামলা দিয়েছে এবং আমাদের যত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করবার পর যখন কোর্টে নেয় তাদের উপর হামলা করা হয়। এটা তো পৃথিবীতে আমরা কোনোদিন দেখিনি। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। মানুষ কেন? অবলা পশুও রেহাই পায় না। আওয়ামী লীগ নেতার বাড়িতে তাকে পায়নি বলে তার বাড়ির পালা গরু, সেই গরুকেও তারা কিভাবে পিটিয়ে হত্যা করেছে এই জামাত শিবির এবং আমাদের ইউনূস সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন। ছাত্রলীগের নেতাকে পায়নি, তার মা নামাজ পড়ছিল, তার মাথায় বাড়িতে তাকে সেখানে মেরে ফেলেছে। যুবলীগের নেতা এই মৌলভীবাজারে এই গত কালকের ঘটনা 7 তারিখে সেখানে আগুন দিয়ে যুবলীগ নেতার মা এবং চাচিকে পুড়িয়ে হত্যা করেছে। 250-র উপর থানা যখন অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, পুলিশ ভিতরে তাদেরকে পুড়িয়ে মেরেছে, পিটিয়ে মেরেছে। এমনকি একটা অন্তঃসত্ত্বা পুলিশ হাত পা ধরেছে যে ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা। তাদের কথা কান দেয়নি, তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। সরকারি কর্মচারীদের উপর পর্যন্ত নির্যাতন চলছে। কর্মকর্তা কর্মচারীদের হয়রানি, গ্রেপ্তার, মামলা দিয়ে চাকরিচ্যুত অথবা ওএসডি করা হচ্ছে। এটা জানি না রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। আমাদের আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে সকলকেই রিমান্ডে নেওয়ার পর তাদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। চরম মানবাধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে। চরম একটা ফ্যাসিস্ট সরকার। আমার বিরুদ্ধে কথা বলা হয় আমি নাকি ফ্যাসিস্ট ছিলাম, আমি নাকি স্বৈরাচারী ছিলাম। তা আমি একটা প্রশ্ন করি, আমার সময় তো সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে। যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে, টক শোতে যত রকমের সমালোচনা করা তারা করেছে। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল। কই এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না। প্রত্যেক জায়গায় ইউনূস তো নিজেই একটা মাস্টার মাইন্ড খুনি, তার এজেন্ট সব জায়গায় আছে। প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে, কোন সংবাদ যাবে না। এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে, প্রায় 1 কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। ইন্ডাস্ট্রি, হোটেল, 5 স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি তাদের আক্রমণ থেকে। কেউ কি কোনো একটা নিউজ দিতে পেরেছে? কেউ কি কোনো সংবাদ দিতে পেরেছে? কেউ কি বিচার চাইতে পেরেছে? বিচার চাওয়ারও সুযোগ নেই, থানায় মামলা দেওয়ার সুযোগ নেই। মামলা শুধু সেটুকু হবে যেটুকু তারা বলে দেবে সেইটুকু। ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের নাই। উচ্চ আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে দলীয়করণ, চরম ভাবে দলীয়করণ বলছে। বৈষম্য বিরোধী আন্দোলন, এখন তো দেখা যায় সব জায়গায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আমি একটা কথাই বলতে চাই, যে সমস্ত অপবাদগুলি দেওয়া হয়েছে সবাই একটু তুলনা করে দেখুন যে আওয়ামী লীগ সরকারে থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে। সেটা সোশ্যাল মিডিয়া হোক, তাদের বক্তব্য হোক, মিটিং মিছিলে হোক, সব কিছুতে অধিকার ছিল। আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি। কিন্তু আজকে কি?
আওয়ামী লীগের একটা নেতাকর্মী রাস্তায় নামতে পারে না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন বলে দিল উনি আওয়ামী লীগের কর্মী, সঙ্গে সঙ্গে তাকে এক কোপ দিয়ে হাত ফেলে দিল, কেটে ফেললো। কোন দেশে বাস করি আমরা? কি অপরাধ! আর সেই সাথে দেখা গেল কি এই অপরাধীদের দায় মুক্তি দেওয়া হলো। জুলাই 15 তারিখ থেকে এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে, লুটপাট, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, ছাত্র হত্যা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট, সেখানে তাদের উপর নির্যাতন, শিক্ষকদের উপর নির্যাতন, ছাত্রদের উপর নির্যাতন, প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে। আপনি কি একবার ভাবতে পারেন? শিক্ষক, গুরুজন, শিক্ষককে দেখে ছাত্ররা ভয় পায়, সমীহ করে। আর আমরা কি দেখলাম? আমাদের নোবেলের আমলে আমরা দেখলাম ছাত্ররা শিক্ষকদের অপমান করছে, অধ্যক্ষকে পদ থেকে বাধ্য করছে, ছাত্রীরা প্রিন্সিপালকে গাছের সাথে বেঁধে রাখছে, ছাত্রছাত্রীরা টিচারের গলায় জুতোর মালা পরাচ্ছে, গালে থাপ্পড় মারছে। এটা কোন ধরনের আচরণ এই কোমলমতি শিক্ষক ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে? এদের ভবিষ্যৎটা কি? এরা কি আবার ভবিষ্যতে কোনদিন বলে বসবে তুমি আমার বাবা না, রিজাইন করো, যেমন শিক্ষকদের রিজাইন করেছে? কোনদিন বাকি বলবে তুমি আর আমার মা না, তুমি এখন রিজাইন করো, মাতৃত্ব থেকে রিজাইন করো, পিতৃত্ব থেকে রিজাইন করো? সেটাই হয়তো বলে বসবে। এটা কি অভিভাবকরা দেখে না? এটা কি ধরনের এই জাতিকে কিভাবে গড়ে তুলছে সেটাই আমার প্রশ্ন। আমরা তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে সুযোগ করে দিয়েছি, আমরা শিক্ষা বৃত্তি দিয়েছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, সব বন্ধ করে দিয়েছে। আজকে হাহাকার। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বলে কোনো মানুষ ভিক্ষা করতে হতো না। হ্যাঁ, কিছু প্রফেশনাল ভিখারি ছিল, সেটা আলাদা, কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না। মানুষ অন্তত 3 বেলা খাবার পাচ্ছিল, আজকে সেটাও পায় না। আপনারা দেখেন গরিব মানুষগুলি দিনমজুর, কাজ পায় না, বেকারত্ব বেড়ে যাচ্ছে, যুবকরা কোনো কাজ পাচ্ছে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা ট্রেনিং দিচ্ছি, কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি, হাইটেক পার্ক করেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, কর্মসংস্থান গ্রাম পর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি, মানুষ কাজ করে খেতে পারে, ট্রেনিং দিচ্ছি। আর এখন বিদ্যুৎ নাই, কেউ কাজ করতে পারে না, প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি, আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ সব করেছি। এখনো বলে এই বড় বড় মেগা প্রজেক্ট, এটা দুর্নীতি খুঁজবে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দুর্নীতি খুঁজে বের করুক। মানি লন্ডারিং এর কথা আমি দেখলাম এক কমিটি বানিয়েছে, তারা বলে দিল অর্থনীতির বিষয়ে। আমার প্রশ্ন, মানি লন্ডারিং এর খোঁজ করবেন? সবার আগে ওই ইউনুসের মানি লন্ডারিং এর খোঁজটা করুন। কত টাকা পাচার করেছে গ্রামীণ ব্যাংকের, কত টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের, আগে সেই হিসাবটা বের করেন, তাহলে দেখবো স্বচ্ছার সাথে। নিজের নামে দুর্নীতির মামলা হয়েছে, সেই দুর্নীতি দমন কমিশন তাদেরকেও পদকে বাধ্য করে দলীয়করণ করা হয়েছে, আর সেই দুর্নীতির সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 666 কোটি টাকা ট্যাক্স, কত সম্পদের মালিক যে এত টাকা ট্যাক্স হয়? সেই ট্যাক্সও তার দেওয়া লাগবে না, সেটাও মাপ। নিজের ট্যাক্স মাপ করিয়ে নিয়ে, নিজের দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়ে অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা, এটা কোন ধরনের মানসিকতার, কোন ধরনের খেলা? বা এটা তো জাতির সাথে তামাশা করা, সেটা একটা তামাশা করছে, এটাই আমার মনে হচ্ছে। আজকে বিচার নেই, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, আজকে মানুষের পেটে খাবার নেই, আজকে চারিদিকে হাহাকার, মানুষের কথা বলার অধিকার নেই, রাজনীতি করার অধিকার নেই। আমাদের আওয়ামী লীগ কোন অপরাধটা করেছে? বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন আওয়ামী লীগের হাত দিয়েই, সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা অর্জন,
বিজয় অর্জন, এই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই বিজয় অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে। বাংলাদেশে কে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা, এটাও আওয়ামী লীগের দ্বারা। স্বল্পোন্নত দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা, এটাও তো আওয়ামী লীগ অর্জন করে দিয়েছে। প্রবাসী যারা আছেন, আওয়ামী লীগ সরকার আগে আপনারা প্রবাসে ছিলেন, বাংলাদেশ কোথায় ছিল? সেই সময় আপনারা মানুষের কাছে গেলে কিভাবে, মানুষ তো করুণার চোখে দেখতো। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, তাহলে ভিক্ষুক জাতি হতে চায়নি, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে গড়তে চেয়েছিলাম, আর সেভাবে গড়েছিলাম। আপনারা নিজে একবার চিন্তা করে দেখেন, আমি সরকারি থাকতে বাংলাদেশ শুনলে পৃথিবী কি বলতো? পৃথিবী বলতো বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটা উন্নয়নের মডেল, বাংলাদেশের উন্নয়ন একটা বিস্ময়। বাংলাদেশের মানুষ যেখানে যেত মর্যাদা পেত। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে দেখিয়ে দিয়ে এবং সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে, অসাধ্য সাধন করতে পারে, সেটা আমরা দেখিয়েছিলাম। কিন্তু আজকে যিনি পদ্মা সেতু টাকাও বন্ধ করেছিলেন, একটা এমডি পদে থাকতে পারেননি বলে সরকার বিরুদ্ধে মামলা করে হেরে গিয়েছিল, যিনি লেবারদের অর্থ আত্মসাৎ করে সেই টাকা দুর্নীতি করে লেবার কোর্টে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনূস। লেবার কোর্টে তার সাজা হবার পর সে যখন জামিনে আবেদন করে, সে কিন্তু জামিন পেয়েছিল, সরকারের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়নি। কিন্তু আজকে দেখেন আপনারা, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, প্রায় 30,000-এর মতো মামলা দিয়েছে। সব মামলা বেশিরভাগ হলো, 90% হলো হত্যা মামলা, কেউ জামিন পাবে না। সে তো সাজা পেয়েও জামিন পেয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। সে নিজে একটু ভেবে দেখুক, আপনারাও বিচার করে দেখেন। আমি বিশ্বের সবাইকে বলতে আপনারাও বিচার করেন। কই আওয়ামী লীগ তো বাধা দেয়নি কোনো। ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলে আছে, কোর্ট সম্পূর্ণ স্বাধীন ছিল, বিচার বিভাগ স্বাধীন ছিল, কাজে সেখানে মানুষ সেই স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু আজকে তারা নাকি স্বাধীন করেছে দেশ, চলার স্বাধীনতা নেই, ঘরে শান্তিতে ঘুমাবেন উপায় নেই, চুরি ডাকাতি যে কোনো সময় আপনার ঘরে ঢুকতে পারে, যে কোনো সময় আপনার খোঁজ খবর নিতে, তদন্ত করবে ইত্যাদি। কাদের কে হুকুম দিচ্ছে তার কোনো ঠিকানা নাই। কতগুলি লাঠি সোটা হাতে নিয়ে আপনার ঘরে ঢুকে গেল, অস্ত্র হাতে নিয়ে ঢুকে গেল, অমনি সেখানে ডাকাতি করলো, চুরি করলো, চলে আসলো। আপনি কার কাছে বিচার চাইবেন? কার কাছে বিচার চাইবেন? কোনো বিচার চাওয়ার অধিকার নাই, ন্যায় বিচারের কোনো অধিকার নেই। এমন একটা দুর্বিষহ অবস্থা, আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, যারা নির্বাচিত জনপ্রতিনিধি আইন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনগুলি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? তারা তো নির্বাচিত হয়ে মানুষের পাশেই দাঁড়াতো। ঘূর্ণিঝড় গেল, বন্যা গেল, কই কেউ তো যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত, ঝড়ে ক্ষতিগ্রস্ত, তাদের পাশে তো কেউ দাঁড়ায়নি। তাদের নাম করে টাকা তুলেছে, 1000 কোটি টাকা রিলিফ সংগ্রহ করেছে, কিন্তু কয়টা মানুষকে সাহায্য করেছে? আজকে যদি স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকতো, এই জনপ্রতিনিধি তো মানুষের পাশে দাঁড়াতো, কিন্তু সেটা দাঁড়াতে পারেনি। কাজে আমাদের কথা খুব স্পষ্ট, এক কলমের খোঁচায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া, এটা জনগণকে অপমান করা, ভোটারকে অপমান করা। কাজে তাদেরকে আবার স্বস্থানে স্থান করে দিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর হয়রানি বন্ধ করতে হবে, গ্রেপ্তার বন্ধ করতে হবে, মামলা থেকে তাদের রেহাই দিতে হবে, চাকরিচ্যুতি করা হলে, বহিষ্কার করা হলে তাদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক নেতা কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী,
শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সকল বন্দীদের মুক্তি দিতে হবে। সেই সাথে সাথে দায় মুক্তি দেওয়া হয়েছে। 15 জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে, দায় মুক্তি দেওয়ার অর্থ মানে কি? তার মানে এরা অপরাধী। 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড, ছাত্র হত্যা মিছিলে, পুলিশ হত্যা, রাজনৈতিক নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে। আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে। 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নেই, তাদের বিচার করতে হবে। কারণ দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টার মাইন্ড খুনি ইউনূস সাহেব এটাই প্রমাণ করেছেন যে এরা সব অপরাধী, এই সমস্ত অপরাধ তারা করেছে। একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। আবু সাঈদের হত্যাকাণ্ড, মুগ্ধর হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার মাইন্ডেরই দায়ী। কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারণ লাশ ফেলেও সরকার পড়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়তো, আমি সরে আসতাম না। কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি, আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক। কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে, পুলিশকে খামাখা দোষারোপ দিচ্ছে, পুলিশকে তো রাবার বুলেট ব্যবহার করেছে এবং যখন পুলিশকে মেরে ঝুলানো হয়েছে তখন তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করেছে। এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম, এটা বিশ্বব্যাপী আছে, তাদেরও আত্মরক্ষার সুযোগ আছে। কিন্তু যারা এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, যারা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে হত্যা করলো, তাদের বিচার কেন হবে না? যারা ঘরে ঘরে যে লুটপাট করলো, আগুন দিল, এমপি হোস্টেল, সংসদ ভবন, সেগুলি যারা ভাঙচুর করেছে, প্রত্যেকটা এমপি হোস্টেলের রুম তারা লুটপাট করেছে তালা ভেঙে ভেঙে। প্রথমে চুরি করেছে, লুটপাট করেছে ছাত্র নামধারী, তারপরে সেখান থেকে পরে পুলিশে দিয়েছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি যে হামলা, লুটপাট। আমাদের তো কিছুই নেই, গণভবন লুটপাট, আমি তো গণভবন ছেড়ে দিয়ে আসছি। আমরা দেখলাম ইউনূস সাহেব নিজেই তার সমন্বয়কদের নিয়ে চলে গেছেন গণভবনে, কাজে লুটপাটের কিছু ভাগ বটরা নেওয়ার জন্য। সেখানেও যা যায় উনিও সেই লুটপাট করেছেন। কাজে এই লুটেরা এখন দেশ লুট করছে। শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, কোথায় গেল ওই টাকা? ব্যাংকগুলি এক এক করে সব বসে যাচ্ছে। কেন? অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করলো? যেখানে মাথা পিছু আয় আমরা বাড়িয়েছিলাম, আমরা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশ উন্নত হচ্ছে, 35তম অর্থনীতির দেশ আমাদের লক্ষ্য ছিল। আমরা প্রকৃতপক্ষে এটা 25তম আমরা করে ফেলেছিলাম। আমরা আরো উন্নত করতাম। 26 সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত। 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম। কেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো, সেই জবাব এই খুনি ইউনূস, ফ্যাসিবাদ, স্বৈরাচার তাকে দিতে হবে। সেই জবাব তাকে দিতে হবে, তার ওই মাস্টার মাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে, তার উপদেষ্টাদের দিতে হবে। শুনি কোনো কোনো উপদেশ বলে হাসিনার বিচার করবে। কি বিচার করবে? আমি তো কি অন্যায় করেছি? গরিবের পেটে ভাত দিয়েছি, এটা অন্যায়? দারিদ্র মুক্ত করেছি, এটা অন্যায়? জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, হত্যাকুশ ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি, এইগুলি আমার অন্যায়? আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি, আমি তো মানুষের জীবন নিতে আসিনি,
আমি মানুষের জীবন দিয়েছি, জীবন উন্নত করেছি। যারা জীবন নিয়েছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার হবে। এবং সংবিধানের 7ম অনুচ্ছেদের খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার বিচার হয়। একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। আমি তো সেই সুযোগ পাইনি। হ্যাঁ, আমি সরে এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে, সেই জন্য দুর্ভাগ্যের বিষয় যে থামেনি। একদিন ইনশাআল্লাহ সেই দিন আসবে, এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবেই হবে। কারণ আমরা করি, সেটা আমরা করব। যেমন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, 15 আগস্টের হত্যাকারীদের বিচার করেছি। আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলে আমার বিরুদ্ধে মামলা, এবং আইসিটিতে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে, আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে, সেখানে আমার বিচার হবে। কেন? সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ডিফেন্সে ছিল তাকেই করেছে চিফ প্রসিকিউটর এই আইসিটির। আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি, সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল সে হয়ে গেছে এই আইসিটির চেয়ারম্যান। তো সেখানে ন্যায় বিচার কি করে হবে? আর এটা কিভাবে করে? এটাও তো একটা বিচারের একটা নর্মস, তাতে পড়ে না। কিন্তু গায়ের জোরে সব করবে তারা, কারণ তাদের হাতে অস্ত্র আছে, লাঠি আছে, পেটুয়া বাহিনী আছে, সন্ত্রাস বাহিনী আছে। সেটা দিয়ে তারা এই বিচার করতে চায়, এটাই তারা করবে, এটাই তাদের লক্ষ্য। যাক, আমি অনেক সময় নিলাম, আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ এই বিজয়ের মাস আমাদের, এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে দেবে। এই ফ্যাসিস্ট খুনি পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে, এই খুনি ইউনূস এবং তার যে চালাচামুন্ডা সন্ত্রাস বাহিনী, তার উপদেষ্টা, তার সমন্বয়ক, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে, সে বিচার হবে। এটা অবশ্যই হবে, আমি বলতে পারি, কারণ আমরা ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি। আমি জনগণের কল্যাণে কাজ করি। জনগণের ভাগ্য পরিবর্তন করেছিলাম, সেটা নষ্ট করেছে। ইনশাআল্লাহ আবার এদেশের মানুষ জেগে উঠবে, আবার বাংলাদেশের মানুষ বিশ্বব্যাপী মর্যাদা পাবে, সম্মান পাবে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের, আমাদের অর্থনীতিতে আপনাদের অনেক অবদান। আমাদের দেশের অগ্রযাত্রা, দেশের প্রতিটি অর্থনীতি প্রবাসীদের অবদান রয়েছে। সেজন্য সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে ঐক্যবদ্ধ হন, এই ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূস সরকারের হাত থেকে দেশ যেন মুক্ত হয়, দেশের মানুষ যেন আবার তাদের সুষ্ঠু জীবন ফিরে পায়, সেই কামনা করে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। দর্শক, শেখ হাসিনা যে প্ল্যানটা করছেন যে দাবায় দিবেন ডক্টর ইউনূস সহকারে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, তারা কিন্তু ষড়যন্ত্র করে এবং ডক্টর ইউনূসের প্রতি খুবই ক্ষেপা শেখ হাসিনা। আসলে কি সে পারবেন তার রাজত্ব ফেরাতে, নাকি তার অবস্থা খারাপ হতে চলেছে? এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে দিন। আজকে এই পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।